এইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব পাকিস্তানিদের বিরুদ্ধে বিপ্লব ঘটিয়েছিল, পাকিস্তানিদের বিরুদ্ধে রিভল্ট করেছিল। এইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব পাকিস্তানিদের মুখের উপর বলেছিল, আমি তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি, I revolt against Pakistan। এবং সেই ঘোষণা দিয়ে পাকিস্তানিদের তৎকালীন অফিসারদেরকে অনেককে জীবন দিতে হয়েছে সেই রিভোল্টের পরিপ্রেক্ষিতে। এবং সেই বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা হিসাবে পরিচিত হয়েছে। প্রথম মুক্তিযোদ্ধা কে? এই ঘোষণার মাধ্যমে প্রথম মুক্তিযোদ্ধা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং সেখান থেকে এই ঘোষণা দিয়ে বাঙালি সৈন্যদের নিয়ে উনি বের হয়েছেন পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করতে। পরবর্তীতে আজকে আমরা কোথায় যাবো এখান থেকে? এখন কালুরঘাট বেতার কেন্দ্র, কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে। I declare the independence of Bangladesh। আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। শুধু প্রথম মুক্তিযোদ্ধা নয়, প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই কথাগুলো পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে, বলতে হবে, জানতে হবে নতুন প্রজন্মকে। এগুলো ভুলে গেলে চলবে না। স্বাধীনতার এই কথাগুলো অনেকে বলতে লজ্জা পায়, অনেকে বলতে সাহস করে না, কিন্তু এগুলো হচ্ছে স্বাধীনতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এই দুইটি কাজের মাধ্যমে। একটা হচ্ছে এখানে বিদ্রোহ করে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে নেমেছিলেন। দ্বিতীয় ভিত্তি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা। সেই স্বাধীনতা ঘোষণার পরে যাদের মধ্যে সন্দেহ ছিল, যারা পথ নির্দেশনা পাচ্ছিল না, কারণ শেখ মুজিবুর রহমান তো পাকিস্তানে চলে গেছে, উনি পাকিস্তানদের হাতে ধরে দিয়ে উনি পাকিস্তান চলে গেছেন। বাংলাদেশের মানুষ পথ খুঁজে পাচ্ছিল না। কিন্তু কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছে, বাংলাদেশের মানুষকে পথ নির্দেশনা পরিষ্কারভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছে। তারপরে পুরো জাতি যুদ্ধে নেমে গেছে। সারা বাংলাদেশ ব্যাপী যুদ্ধ শুরু হয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতার কথা যখন আমরা বলি, অনেকের অবদান আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের অবদান অন্যতম অবদান, আরো অনেকের অবদান আছে। এই জন্য জাতির ফাউন্ডিং ফাদার্স বলে একটা কথা আছে। জাতির জন্ম, জাতির কি বলে
ইয়া মাইক্রোফোন করে একটা চাবি দেন জাতির জনক বলতে যা বুঝায় এগুলো কোনো এক ব্যক্তির কথা নয়, এগুলোর পেছনে অনেক নেতাদের ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক নেতাদেরকে জীবন যুদ্ধে নামতে হয়েছে, অনেকে সম্মুখ যুদ্ধ জিয়াউর রহমান সাহেব সহ সম্মুখ যুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। অনেকের অনেক ভূমিকা আছে, সবাইকে স্বীকৃতি দিতে হবে, সবাইকে স্বীকৃতি দিতে হবে। এই জন্য আমেরিকাতে এদেরকে বলে ফাউন্ডিং ফাদার, অর্থাৎ অনেকে যাদের অবদান আছে সকলকে স্বীকৃতি দিয়ে জাতির জনক হিসাবে একাধিক ব্যক্তি যাদের অবদান আছে তাদেরকে স্বীকৃতি দিয়ে আজ পর্যন্ত সবাইকে ওরা স্মরণ করবে, শুধু কোনো একজন ব্যক্তি না। ওই যে একজন ব্যক্তিকে তারা সিম্বল হিসেবে ব্যবহার করে, একজন ব্যক্তিকে ব্যবহার করে বাংলাদেশে যে খুন হত্যা মিথ্যা মামলা নিপীড়ন নির্যাতন লুটপাট বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার মানব অধিকার আইনের শাসন কেড়ে নেওয়া, বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করা, একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত করা, ওই সেই ব্যক্তির নাম দিয়ে তারা সেই ব্যক্তির মূর্তি স্থাপন করে সারা বাংলাদেশে এই খারাপ কাজগুলো তারা করেছে। এই স্বৈরাচারের যখন পতন হয়, যেই ব্যক্তিকে ব্যবহার করে এই কাজগুলো করেছে সেই ব্যক্তি মূর্তিগুলো সব নেমে যায়। সেই ব্যক্তিকে যে ব্যক্তিকে ব্যবহার করে তারা এই খারাপ কাজগুলো করেছে তাদের সাথে সাথে সেই ব্যক্তিটিও জনগণের কাছ থেকে হঠাৎ করে যেন চলে যায়। এটা তো আপনি যখন একটা কোন সিম্বল ব্যবহার করে, একটা সিম্বল ব্যবহার করে আপনি যখন খারাপ কাজ করতে থাকেন, খারাপ কাজ করতে থাকেন, আপনার যখন পতন হয় সাথে সাথে সিম্বলটাও সে প্রতিকৃত সেটাও আরো পতন হয়। এটা দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। কারণ আমরা যদি সকলকে স্বীকৃতি দিতাম, আমরা যদি দেশে গণতন্ত্র অব্যাহত রাখতাম, আমরা যদি দেশের মানুষের অধিকারগুলো দিয়ে দিতাম, ভোটাধিকার দিতাম, তাদের মাধ্যমে নির্বাচিত সরকার থাকতো যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকতো, চরম দুর্নীতি অর্থ পাচার এগুলো থেকে দেশ বেঁচে যেত। সুতরাং স্বাধীনতাকে মূলধন করে, কোন ব্যক্তিকে মূলধন করে কোন খারাপ কাজ টিকে থাকতে পারে না। এটা বাংলাদেশে প্রমাণ হয়েছে, হয়েছে না? বাংলাদেশে প্রমাণ হয়েছে। সুতরাং সেই শহীদরা যিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল করেছেন, এটার মূল ভিত্তি ছিল বহুদলীয় গণতন্ত্র, মূল ভিত্তি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, জাতীয় ঐক্যের মাধ্যমে। এটার ভিত্তি ছিল অর্থনৈতিক মুক্তি, এটার মুক্তি ছিল একটি স্বাধীন সার্বভৌম দেশ যেখানে জনগণ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। এই জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই দলকে ভাঙার জন্য, এই দলকে ধ্বংস করার জন্য এত কিছু করা হয় নাই, কিছুই বাকি ছিল না। বিভিন্ন আমলে বিভিন্নভাবে চেষ্টা করেছে। আর গত 15 বছরে তো আমাদের নেতা কর্মীরা বাড়ি করে থাকতে পারেন না। আমাদের নেতা কর্মীরা চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, আমাদের নেতা কর্মীরা পালিয়ে বেরিয়েছে, আমাদের নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারে না, আমাদের নেতা কর্মীরা জীবন
সাথে সাথে আমরা সবাই তার শিকার। সুতরাং এর মধ্যে প্রধান উদ্দেশ্য ছিল বিএনপিকে ধ্বংস করে দেয়। বিএনপি আজকে কোথায়? আর যারা ধ্বংস করতে গিয়েছিল তারা কোথায়? একটা জিনিস হয়েছে ভালো কাজ, আমরা রক্ত দিয়েছি, আমরা জেলে গিয়েছি, আমরা অনেক কিছু হারিয়েছি জীবনে, আমরা আমাদের অনেক নেতা কর্মীকে হারিয়েছি, আমাদের অনেক কিছু হারিয়েছি, কিন্তু একটি জায়গায় একটা ভালো কাজ হয়েছে। বিএনপির নেতা কর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় তৈরি হয়ে গেছে। এদেরকে কেউ ত্যাগ করার কোন সুযোগ নেই। এই জন্য বিএনপিকে মারতে পারে না, এই জন্য বিএনপিকে একটা কথা বারবার বলছি, বক্তৃতার সময় কোন স্লোগান দেবে না। রাজনীতি নতুন ভাবে শিখতে হবে, ওই পুরনো রাজনীতি দিয়ে চলবে না, রাজনীতি দিয়ে চলবে না। বিএনপি আজকে অনেক বেশি শক্তিশালী, আমাদেরকে কেউ থামাতে পারবে না। একটা কথা আমি বারবার বলছি, বিএনপিকে যখনই যারা থামাতে গিয়েছে তারা ধ্বংস হয়েছে। আবার আজকে কথা কেন বলছি আজকে বিএনপিকে থামানোর চেষ্টা করবেন। বাংলাদেশের গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার, তাদের সংসদ দেখতে চায়। এটা বাধাগ্রস্ত করার কোন সুযোগ নাই। এবং বিএনপি এর জন্য বিগত দিনে অনেক ত্যাগ স্বীকার করেছে, প্রয়োজনে আবারও ত্যাগ স্বীকার করতে আমরা রাজি আছি। গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না, কেউ বলে দিতে পারে না। বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশের তার নতুন একটা কি বলে এটা ন্যারেটিভ তৈরি করেছে, নতুন একটা সে পেরেছে। শেখ হাসিনা অনেক তার একটা নিজস্ব তার একটা ন্যারেটিভ ক্রিয়েট করেছিল, পেরেছে। তবে আমরা সবাইকে বলবো সেদিকে না গিয়ে বাংলাদেশের জনগণকে তাদের ন্যারেটিভ তৈরি করতে দেয়, তাদের সিদ্ধান্ত তাদেরকে নিতে দেয়। তাদের পক্ষে এমন কোন গোষ্ঠী, এমন কোন শক্তি নাই তাদের পক্ষ থেকে নিজের দায়িত্বে সিদ্ধান্ত দিতে পারবে, এমন কেউ সৃষ্টি হয় নাই। এটা বাংলাদেশের জনগণকে দিতে হবে। সুতরাং আগামী দিনে যদি যত তাড়াতাড়ি সম্ভব, আমরা কিন্তু দিনক্ষণ বলছি না, আমরা বলছি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছি, সবাই মিলে দেশ করি। তারেক রহমান সাহেব কেন জাতীয় সরকারের ঘোষণা দিয়েছেন নির্বাচনের পরে? বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ পেয়েও থাকে তারপরেও কিন্তু উনি বলেছেন জাতীয় সরকার করব। কেন করব? বাংলাদেশের মানুষের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে দিতে চাই। আমরা কোনো বিভক্তি চাচ্ছি না, এবং সেই জায়গা থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি নির্বাচনের মাধ্যমে যে 31 দফা যে সংস্কার প্রস্তাব নির্বাচনের জনগণের কাছে সেটা উপস্থাপন করবে, পরবর্তীতে জাতীয় সরকারের মাধ্যমে সেটা বাস্তবায়ন করবে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটার বাস্তবায়ন হবে। আর ইতিমধ্যে যদি আগামী নির্বাচনের আগে জরুরি কিছু সংস্কারের প্রয়োজন হন, ঐক্যমতের ভিত্তিতে, আমি আমার রিপিট করছি, ঐক্যমতের ভিত্তিতে সেই সমস্ত সংস্কার নির্বাচনের আগে হতে পারে যেগুলো নেহায়ত প্রয়োজনীয়। সংস্কার চলমান প্রক্রিয়া, আজকে হবে এই পরবর্তী মাসে হবে, পরবর্তী বছর হবে, 5 বছর পরে হবে, 10 বছর পরে হবে। কেউ বসে বলতে পারবে না আমরা বসে সংস্কার করে দিলাম বাংলাদেশ আগামী 50 বছর এভাবে চলবে। এভাবে চলে না, সংস্কার চলমান প্রক্রিয়া। সুতরাং যত তাড়াতাড়ি নির্বাচনে যাব, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে কি সংস্কার হতে পারে,
বাংলাদেশ কোথায় যাবে, বাংলাদেশের আইডিয়াস কি, ভাবনা কি, আকাঙ্ক্ষা কি, এটা নির্বাচিত সরকার প্রতিফলন